আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনার্স থার্ড ইয়ার এর অ্যাডভান্স ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর সিলেবাসে চ্যাপ্টার 1 অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস এর উপরে ক্লাস পরিচালনা করব। তোমরা জানো এর আগে আমরা আরও 2টা চ্যাপ্টারের উপরে ক্লাস নিয়েছি, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি এবং অ্যাকাউন্টিং ফর ব্যাংক্রাপসি অ্যান্ড লিকুইডেশন। তাহলে আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি, অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস। তাহলে পার্টনারশিপ বিজনেস সম্পর্কে মোটামুটি ধারণা তোমাদের সবারই আছে, কারণ ইন্টারমিডিয়েটে তোমরা এই বিষয়ে পড়ে আসছো। তারপরও এই চ্যাপ্টারে আমরা পার্টনারশিপ বিজনেসের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এরপর আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়গুলো তোমরা আগে ইন্টারমিডিয়েটে অথবা এরপরেও কখনো পড়োনি। তোমরা সিলেবাস দেখলে দেখবা এই চ্যাপ্টারে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেসে বেশ কয়েকটা পার্ট আছে। এক নম্বর হচ্ছে বেসিক অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস, এরপর অ্যাডমিশন অফ পার্টনার্স, এরপর লিকুইডেশন অফ বিজনেস, রিটায়ারমেন্ট অফ পার্টনার্স, অনেকগুলো সাব হেডিং আছে। এবং এই চ্যাপ্টারটা বেশ বড় একটা চ্যাপ্টার, যেহেতু অনেকগুলো সাব হেডিং আছে এবং প্রত্যেকটা সাব হেডিং এক একটা চ্যাপ্টারের মতো। তাহলে আজকে আমরা দেখব মূলত বেসিক্স অফ পার্টনারশিপ বিজনেস, যেগুলো অনেকটা পুনরালোচনার মতোও হবে, কারণ এই বিষয়গুলো তোমরা পড়ে আসো। আর যেহেতু একটা বড় চ্যাপ্টার, অনেকগুলো বিষয়, এখানে আমাদের অ্যাডভান্স ইস্যুগুলোতে যাওয়ার আগে আমাদের বেসিক ইস্যুগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার। তাহলে পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি ব্যবসায় বলতে কি বোঝায়? অ্যাকর্ডিং টু পার্টনারশিপ অ্যাক্ট 1932, partnership is the relation between the partners who agree to share the profit of a business carried on by all or any of them acting for all, who have entered into partnership with one another are called individually partner and collectively a firm. তাহলে আমাদের পার্টনারশিপ অ্যাক্ট 1932-তে পার্টনারশিপ বলতে বোঝাচ্ছেন যে পার্টনারশিপ ইজ এ রিলেশন বিটুইন পারসনস। তাহলে বিটুইন পারসনস, কিছু সংখ্যক ব্যক্তির মধ্যে একটা সম্পর্ক। এখন সেই ব্যক্তি কারা? হু এগ্রিড টু শেয়ার দ্য প্রফিট অফ এ বিজনেস। যেই ব্যক্তিরা তারা একটা এগ্রি, অর্থাৎ তারা মতৈক্য হয়েছে অথবা চুক্তিবদ্ধ হয়েছে যে তারা একটা বিজনেসের প্রফিট বা লভ্যাংশ তারা শেয়ার করে নেবে। এখন সেই বিজনেসটা পরিচালিত হবে কিভাবে? এরপর বলছে ক্যারিড অন বাই অল, যতজন পার্টনার আছে সবাই মিলে বিজনেসটা পরিচালনা করতে পারে, অথবা অর any of them acting for all persons। 5জন পার্টনার, ফর এক্সাম্পল 5জন পার্টনার একসাথে তারা বিজনেস করতেছে। এখন 5জনই এই পার্টনার বিজনেসটা পরিচালনা করতে পারে, অথবা হতে পারে তাদের মধ্যে 1জন বা 2জন অন বিহাফ অফ আদার্স অর অল তারা পরিচালনা করতে পারে। who have entered into partnership with one another are called individual partner। যারা, যে সকল ব্যক্তিরা চুক্তিবদ্ধ হয়েছে তাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে অংশীদার বলা হবে, পার্টনার বলা হবে, আর অ্যান্ড কালেকটিভলি সম্মিলিতভাবে এটাকে একটা ফার্ম বলা হবে। তাহলে আমরা যদি সহজ ভাষায় বলি যে সকলের দ্বারা অথবা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত কারবারের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয় তাকে অংশীদারি কারবার বলে। তাহলে সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের লাভ বা লোকসান নিজেদের মধ্যে বন্টন করার নিমিত্তে চুক্তিবদ্ধ সম্পর্ক করাকেই অংশীদার ব্যবসায় বা ফার্ম বলে। আর যারা চুক্তিবদ্ধ হয় ব্যক্তিগতভাবে সবাইকে বলা হয় অংশীদার,
আর সামগ্রিকভাবে বলা হচ্ছে অংশীদারি কারবার। তারপর আমরা আসি অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য বা ফিচার্স অফ পার্টনারশিপ ফার্ম। তাহলে অংশীদারি ব্যবসার কিছু বৈশিষ্ট্য থাকবে বা আছে, এর মধ্যে একটা আমরা হচ্ছে কন্ট্রাকচুয়াল রিলেশন, চুক্তিবদ্ধ সম্পর্ক। চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি। চুক্তি ছাড়া কোনো অংশীদারি প্রতিষ্ঠান বা অংশীদারি বিজনেস বা অংশীদারি কারবার প্রতিষ্ঠা বা পরিচালিত হইতে পারে না। তবে এই চুক্তিটা হইতে পারে লিখিত এবং নিবন্ধিত, যে চুক্তি পার্টনাররা একসাথে একত্র হয়ে লিপিবদ্ধ করছে এবং এটা নিবন্ধিত, অথবা শুধু লিখিত কিন্তু নিবন্ধিত না, অথবা মৌখিকও হতে পারে। তাহলে চুক্তি হতে পারে তিনটে পর্যায়ে, একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে লিখিত, আরেকটি লিখিত এবং নিবন্ধিত। তাহলে কন্ট্রাকচুয়াল রিলেশন থাকবে। 2 নম্বর হচ্ছে প্লুরালিটি অফ মেম্বার্স, একাধিক সদস্য। তাহলে পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি ব্যবসায় নামই বোঝা যাচ্ছে এখানে অংশীদার থাকবে। একজন কখনোই অংশীদারি ব্যবসায় হবে না, মোর দেন ওয়ান, একের অধিক হইতে হবে। এখন এই মোর দেন ওয়ান কত? একের অধিক তো 100, একের অধিক এখন কত হইতে পারবে বা কত হবে? আমাদের অংশীদারি আইনে বলা আছে অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা হবে স্বাভাবিকভাবে সাধারণত 2 থেকে 20 জন, তবে যদি ব্যাংকিং ব্যবসায় হয় তখন হবে 2 থেকে 10 জন। তাহলে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে 20 জন, আর ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন সদস্য হইতে পারবে। 3 নম্বর হচ্ছে লফুল অবজেক্টিভস, বৈধ উদ্দেশ্য। তাহলে ব্যবসায় অংশীদারি ব্যবসায় কয়েকজন মিলে তারা চুক্তিবদ্ধ হবে। এখন এই চুক্তিবদ্ধ হওয়াটা যে বিষয়বস্তু, যেই ব্যবসা বা উদ্দেশ্য, সেটা অবশ্যই আইনসম্মত হতে হবে। 5 জন মিলে তারা একটা চুক্তিবদ্ধ হলো যে একটা ব্যাংক ডাকাতি করবে, এবং ব্যাংক ডাকাতি করে যা টাকা পয়সা বা সোনা দানা পাবে সেটা তারা সমানভাবে বন্টন করে দেবে। এই এক চুক্তি তাদের মধ্যে 5 জনের মধ্যে। তাহলে এখানে মোর দেন ওয়ান, তাহলে একের অধিক সদস্য আছে, চুক্তিও আছে। তাই বলে কি এটা আমাদের অংশীদারি ফার্ম বা অংশীদারি ব্যবসায় হবে না? কখনোই না। কারণ অংশীদারি ফার্ম বা বিজনেস হইতে হলে তাকে অবশ্যই বৈধ উদ্দেশ্যে বা বৈধ কারবারে বা বৈধ কাজের জন্য চুক্তিবদ্ধ হইতে হবে। 4 নম্বর হচ্ছে আর্নিংস অ্যান্ড শেয়ারিং অফ প্রফিট, মুনাফা অর্জন এবং বন্টন। তাহলে আমাদের ব্যবসায় মূল উদ্দেশ্যই হবে মুনাফা অর্জন। আর মুনাফা অর্জন যদি হয় তাহলে সেই মুনাফা পার্টনারদের মধ্যে কিভাবে বন্টন হবে, কি হারে কি অনুপাতে বন্টন হবে, সেটাও একটা চুক্তিতে উল্লেখ থাকবে বা বন্টন হবে। কারণ যদি ব্যবসার মুনাফা অর্জন উদ্দেশ্য না থাকে, 5 জন মিলে চুক্তিবদ্ধ হলো এবং যেই উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হলো সেটা বৈধ উদ্দেশ্য, কিন্তু উদ্দেশ্যটা মুনাফা অর্জন নয়, উদ্দেশ্যটা সামাজিক কল্যাণ অথবা অন্য কোনো উদ্দেশ্য, তাহলে কিন্তু সেটা অংশীদারি কারবার হবে না। যেমন 5 জন মিলে তারা চুক্তিবদ্ধ হলো একটা ক্লাব তারা ওপেন করলো, অথবা একটা সংস্থা দুস্থদের জন্য, দরিদ্রদের জন্য সাহায্য সহযোগিতা করার জন্য একটা সংস্থা তারা তৈরি করলো, অথবা একটা অ্যাসোসিয়েশন অথবা সোসাইটি তৈরি করলো। তাহলে তারা চুক্তিবদ্ধ হইল, বৈধ উদ্দেশ্যই হলো, কিন্তু যেহেতু তাদের মুনাফা অর্জন উদ্দেশ্য নয়, সেহেতু কিন্তু এটা আমাদের অংশীদারি ফার্ম বা ব্যবসায় হবে না। তারপর মিউচুয়াল এজেন্সি, পারস্পরিক প্রতিনিধিত্ব। অংশীদারি ব্যবসায়ের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে প্রত্যেক সদস্যর কাজের জন্য, প্রত্যেক সদস্যর ব্যক্তিগত কাজের জন্য সামগ্রিকভাবে সবাই দায়বদ্ধ থাকবে। অর্থাৎ 5 জন সদস্য, এর মধ্যে একজন ব্যবসায় পরিচালনা করে, যে কোনো একজন। এখন সেই একজনের ব্যবসায়ের কাজের জন্য, ব্যবসায়িক কার্যাবলীর জন্য অন্য বাকি 4 জন তারাও কিন্তু দায়বদ্ধ। এখন ABCDE 5 জন সদস্য, এর মধ্যে A ব্যবসায় পরিচালনা করে সরাসরি, আর বাকি 4 জন ব্যবসায় পরিচালনা করে না। এখন
এই ব্যবসায় যদি লস হয়, এখন বি সি ডি ই তারা কিন্তু বলতে পারবে না যে এ সে নিজে ব্যবসা পরিচালনা করছে, সে নিজে লোকসান ব্যবসায় লস হয়েছে বা লস খাইছে, এখন আমরা বাকি চারজন কিন্তু এই লসের অংশীদার হব না বা লসের আমরা ভাগিদার হব না, এই কথা কিন্তু বলার সুযোগ নেই। এইখানে প্রত্যেক অংশীদারের ব্যবসায়িক কার্যাবলীর জন্য অন্যান্য সকল অংশীদার দায়বদ্ধ থাকবে। তাহলে একজন যদি ভালো কাজ করে, ভালো ব্যবসায় পরিচালনা করে, লাভের অংশ লাভ করে, তাহলে বাকি সবাই এটার বেনিফিট পাবে। আবার একজন যদি সেটা ব্যবসায় খারাপ কাজ করে অথবা তারা লস করে, তাহলে এই লসের অংশ কিন্তু সবাই নিতে হবে। এই জন্য বলা হচ্ছে পারস্পরিক প্রতিনিধিত্ব, একজন অন্যজনকে রিপ্রেজেন্ট করছে বা অন্যরা একজনকে রিপ্রেজেন্ট করছে। দেন নাম্বার 6, মিউচুয়াল কনফিডেন্স এন্ড ট্রাস্ট, পারস্পরিক আস্থা ও বিশ্বাস। তাহলে অংশীদারি ব্যবসায় মূলত পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত। কারণ আমি যার উপরে আস্থা রাখতে পারি, যাকে আমি বিশ্বাস করি, তার সাথেই অংশীদারি ব্যবসায় করতে যাব। আমি কোনো ব্যক্তিকে যদি বিশ্বাস না করি, তার উপরে আস্থা যদি আমার না থাকে, আমি অবশ্যই তার সাথে কোনো অংশীদারি ব্যবসায় করতে যাব না। তাহলে সাধারণত অংশীদারি ব্যবসায় গঠিত হয় যারা পরিচিত এবং একে অপরকে পূর্ব থেকেই চিনে, একে অপরের উপরে বিশ্বাস আস্থা আছে, তাদেরকে নিয়েই সাধারণত অংশীদারি ব্যবসায় পরিচালিত হয়। তাহলে আমরা দেখলাম ফিচার্স অফ এ পার্টনারশিপ ফার্ম। 1 নম্বর হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক, 2 নম্বর হচ্ছে একাধিক সদস্য, 3 নম্বর বৈধ উদ্দেশ্য, 4 নম্বর মুনাফা অর্জন ও বন্টন, 5 নম্বর পারস্পরিক প্রতিনিধিত্ব, 6 নম্বর পারস্পরিক আস্থা ও বিশ্বাস। এখন আমাদের হেডিং দেওয়া আছে অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস। তাহলে এই পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি ব্যবসায়ের হিসাব রক্ষণ কিভাবে হয় বা কিভাবে হবে। এখন হিসাব রক্ষণ প্রত্যেকটা ফার্ম বা প্রত্যেকটা বিজনেস বা ব্যবসায়ের হিসাব রক্ষণ কিন্তু শুরুই হবে আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশনস, অর্থাৎ লেনদেন চিহ্নিতকরণ থেকে। লেনদেন চিহ্নিতকরণ হবে, এরপরে সেটা জার্নাল আইস হবে, জাবেদাভুক্তকরণ হবে, এরপরে সেটাকে লেজারে অন্তর পোস্টিং দেওয়া হবে, এরপরে ট্রায়াল ব্যালেন্স হবে, এরপরে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা হবে। এখন আমাদের শুরু সবসময় বিজনেস এক মালিকানা প্রতিষ্ঠান হোক, অংশীদারি হোক অথবা কোম্পানি হোক, অ্যাকাউন্টিংটা হবে মোটামুটি একই প্রসেস, যে তার জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখন যেহেতু এই স্টেপগুলো আমাদের আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশনস, জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই অংশগুলো আমরা মূলত বেসিক অ্যাকাউন্টিং অর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং দেখে আসছি, আমরা পড়ে আসি। এই জন্য আমরা এই পার্টনারশিপ বিজনেসের এই অংশগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। একেবারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি এবং সেখানে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের অংশীদারি ব্যবসায়ের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, কে কত ক্যাপিটাল দিল এবং তার ক্যাপিটালের বর্তমান কী অবস্থা, ক্যাপিটাল অ্যাকাউন্ট কীভাবে রাখে, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। এরপরে আমরা প্র্যাকটিক্যাল অঙ্কে আমরা চলে যাব। তাহলে অংশীদারি ব্যবসায়ের মূলধন হিসাব হইতে পারে 2 প্রকার।
তাহলে অংশীদারি ব্যবসার মূলধন হিসাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা রাখতে পারি দুইভাবে, একটা হচ্ছে স্থিতিশীল মূলধন পদ্ধতি, একটা হচ্ছে অর্থাৎ ফিক্সড ক্যাপিটাল মেথড, আর একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি, ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। তাহলে ফিক্সড ক্যাপিটাল মেথড আর ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। ফিক্সড ক্যাপিটাল মেথড যখন আমরা রাখি তখন সাধারণত আমরা দুইটা হিসাব তৈরি করি, একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব আর একটা হচ্ছে অংশীদারদের ত্রুটি হিসাব। আর যখন আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে হিসাব রাখি তখন এই দুইটা উপাদান তখন একসাথেই আমরা রাখি, শুধুমাত্র অংশীদারদের মূলধন হিসাবের মধ্যেই। তাহলে এখানে একটা হিসাবে রাখা হয় অর্থাৎ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে আমরা দেখলাম অংশীদারি ব্যবসার মূলধন হিসাব তৈরি করার সময় আমরা দুই পদ্ধতিতে মূলধন হিসাব তৈরি করতে পারি। এক নম্বর হচ্ছে ফিক্সড ক্যাপিটাল মেথড আর একটা হচ্ছে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড বা পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে শুধুমাত্র একটা হিসাবে তৈরি করা হয়, অংশীদারদের মূলধন হিসাব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর যদি আমরা ফিক্সড মূলধন পদ্ধতি ক্যাপিটাল মেথডে তৈরি করি তাহলে দুইটা হিসাব রাখতে হয়, একটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে আমরা একটা অঙ্ক দেখবো এখন। তাহলে অঙ্ক করার আগে বা অঙ্ক বোঝার জন্য আমাদের কিন্তু অঙ্কের যে হেডিং বা প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেমটা বুঝতে পারা কিন্তু খুব জরুরি। প্রবলেম যদি আমি বুঝতে পারি তাহলে অঙ্ক বুঝতে পারা আমার জন্য সহজ হবে, আর যদি প্রবলেম বুঝতে না পারি তাহলে কিন্তু অঙ্ক বুঝতে আমাদের জন্য কষ্টকর হবে। তাহলে আসো আমরা প্রবলেমটা দেখে নিই। তাহলে এখানে বলা আছে A, B and C are partners in a firm. Its capital of টাকা 50,000, টাকা 40,000 and টাকা 20,000 respectively. They share profit and loss as up to টাকা 10,000 in the ratio of 4:3:3, above টাকা 10,000 equally. The net profit of the firm for the year ended December 31st, 2004 amounted to টাকা 40,200 and the drawing of the partners were টাকা A 6,000, B 5,000 and C টাকা 3,000. You are required to prepare the profit and loss appropriation account
for the year ended December 31st, 2004, and capital accounts of the partner assuming A. Partners' capital are fixed and partners' capital are fluctuating. After considering the following adjustment. Number 1. Interest on partners' capital to be paid at the rate of 10%. Interest on drawings to be charged at the rate of 5%. A to receive salary of taka 5,000 per annum. B and C to get commission at the rate of 10% each of the net profit. প্রবলেম দেখলাম এখানে ছিল এবিসি তিনজন পার্টনার যাদের ক্যাপিটাল বিগিনিং ক্যাপিটাল ছিল 50,000 টাকা, 40,000 টাকা এবং 20,000 টাকা। তারা ব্যবসায় যে লাভ লোকসান হয় তার প্রথম 10,000 টাকা তারা ভাগ করে 4-3-3 এই রেশিওতে, এবং 10,000 টাকার যদি অতিরিক্ত প্রফিট হয় তাহলে তারা ওই অতিরিক্ত অংশটুকু তারা শেয়ার করে বা ভাগ করে ইকুয়ালি, অর্থাৎ 1:1:1। এছাড়াও আমরা দেখেছি যে the net profit of the firm for the year ended 31st December 2004 was টাকা 40,200। নেট প্রফিট ছিল 40,200 টাকা এবং ড্রয়িং ছিল তাদের যথাক্রমে 6,000, 5,000 এবং 3,000 টাকা। এছাড়াও তাদের আরও কিছু অ্যাডজাস্টমেন্ট আমাদের করতে বলা হয়েছে। ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল হচ্ছে 10%, ইন্টারেস্ট অন ড্রয়িং ছিল 5%, স্যালারি এ এর স্যালারি ছিল 5,000 এবং বি এবং সি এর কমিশন ছিল 10% অন নেট প্রফিট। এই বিষয়গুলো অ্যাডজাস্ট করার মাধ্যমে আমাদের কি বলছিল যে আমরা প্রফিট এন্ড লস ডিস্ট্রিবিউশন অ্যাকাউন্ট অর্থাৎ লাভ লোকসান বন্টন হিসাব তৈরি করি এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করি বেসড অন ফিক্সড ক্যাপিটাল মেথড অ্যান্ড বেসড অন ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। তাহলে আমরা প্রথমে দেখব প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অর্থাৎ লাভ লোকসান বন্টন হিসাব। তাহলে এবিসি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড December 31st, 2004। ডেবিট সাইড, ক্রেডিট সাইড, পার্টিকুলার টাকা, পার্টিকুলার টাকা। তো এখানে আমাদের প্রথমেই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন বা বন্টন হিসাব। এখন আমরা লাভ লোকসান বন্টন করব, তাহলে লাভ লোকসান বন্টন করলে আগে আমাদের নিয়ে আসতে হবে আমাদের লাভটা কত। আমাদের বলা আছে দ্য নেট প্রফিট অফ দ্য ফার্ম ফর দ্য ইয়ার এন্ডেড December 31st, 2004 আমাদের টাকা 40,200। তাহলে প্রফিট অ্যান্ড
প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা নিয়ে আসলাম 40,200 টাকা। এরপর আমাদের এই যে 40,200 টাকা লাভ হিসাব করা হয়ে গেছে, তবে এই লাভ হিসাব করার সময় কিছু কিছু বিষয় তারা অ্যাডজাস্টমেন্ট করে নাই। যেই বিষয়গুলো অ্যাডজাস্টমেন্ট করার আগে তাদের লাভ ছিল 40,200 টাকা। এখন এই লাভটা বা অংশীদারদের ব্যবসায় লাভ বন্টন করার আগে আরও কিছু বিষয় আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে বলছে, যেমন উত্তোলনের সুদ, মূলধনের সুদ, এ এর বেতন এবং বি এবং সি এর কমিশন। এই বিষয়গুলো আমার অ্যাডজাস্টমেন্ট করার পরে যে লাভ থাকবে সেটা আমরা ডিস্ট্রিবিউট করবো বা বন্টন করবো। তাহলে আমাদের প্রফিট 40,200 টাকা, এর সাথে আরও আমাদের যোগ হবে উত্তোলনের সুদ। অংশীদাররা যে টাকাটা উত্তোলন করে নিয়ে গেছে এটার উপরে ব্যবসায় যে সুদ পাবে সেটা ব্যবসার আয়, যেটা হিসাবভুক্ত করা হয় নাই, আমরা তাহলে এই উত্তোলনের সুদটা অ্যাড করে দেব। ইন্টারেস্ট অন ড্রয়িংস এ বি সি। এখন এর উত্তোলন ছিল এ বি সি এর উত্তোলন ছিল যথাক্রমে 6,000, 5,000 এবং 3,000 টাকা। আর এই টাকাটা তার কখন উত্তোলন করছে এটা কিন্তু আমরা জানি না। সে এটা জানুয়ারিতে করতে পারে, ফেব্রুয়ারিতে করতে পারে, মার্চ, এপ্রিল, মে, জুন, এনি অফ দ্য মান্থ ইন বিটুইন অফ 2004, অর্থাৎ 2004 সালে যে 12 মাস, এর যে কোনো একটা মাসে সে করতে পারে, আবার একাধিক মাসেও করতে পারে। হয়তো সে মার্চে করছে 2,000 টাকা, আবার এপ্রিলে করছে 3,000 টাকা, আবার সে নভেম্বরে জায়গা করছে 1,000 টাকা। কখন করছে আমি এটা জানি না। এই জন্য যেহেতু আমাদের স্পেসিফিক ডেট দেওয়া নেই, আমরা এটার উপরে 6 মাসের ইন্টারেস্ট দিতে হবে। তাহলে এর উত্তোলনের সুদ 6,000 টাকা, এর উপরে হচ্ছে 5% ইন্টারেস্ট অন ড্রয়িং হচ্ছে 5% ইন্টু হাফ। এভাবে বি এর 5,000 এর 5% ইন্টু হাফ, সি এর 3,000 ইন্টু 5% ইন্টু হাফ। তবে টাকার অ্যামাউন্ট হচ্ছে 150, 125, 75, 1, 2, 350 টাকা। তাহলে আমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাডজাস্ট করা হয়, আমরা অ্যাডজাস্ট করে নিলাম, অর্থাৎ লাভের সাথে যোগ করে দিলাম। এখন এর সাথে যে সকল খরচ অ্যাডজাস্ট করা হয়নি, অর্থাৎ পার্টনারদের ক্যাপিটালের ইন্টারেস্ট এবং এ এর স্যালারি এবং কমিশন, বি এবং সি এর, এই বিষয়গুলো অ্যাডজাস্ট করতে হবে। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল এ, বি এবং সি। তাহলে এ এর ক্যাপিটাল আমাদের বলা আসলে এ বি সি আর পার্টনার্স ইন এ ফার্ম, ইটস ক্যাপিটাল অফ টাকা 50,000, 40,000 and 20,000 রেসপেক্টিভলি। তাহলে এই যে ক্যাপিটালের অ্যামাউন্ট দেওয়া আছে এটা আমরা ধরে নেব বছরের শুরুতে এই ক্যাপিটাল ছিল তাদের, তাহলে তারা ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট পাবে সারা বছরে 50, 40 এবং 20,000 করে। তাহলে 50,000 এর উপরে ইন্টারেস্টের ক্যাপিটাল আমাদেরকে বলা আছে 10%, 10%, আর 40,000 at 10%, আর 20,000 at 10%। তাহলে 5,000, 4,000 আর 2,000, 11,000। দেন এ এর স্যালারি আমাদের বলা আছে এ টু রিসিভ স্যালারি টাকা 5,000 এবং কমিশন বি এবং সি। বি এবং সি কমিশন পাবে 10% ইচ অফ দ্য নেট প্রফিট, অর্থাৎ আগে আমাদের এই অ্যাডজাস্টমেন্ট করার আগে যে নেট প্রফিট ছিল তার 10%, অর্থাৎ both will get
অর্থাৎ 4020, 4020, 8040 টাকা। তাহলে এখন আমাদের নেট প্রফিটের সাথে যেই সকল বিষয়গুলো অ্যাডজাস্টমেন্ট করার কথা ওই সকল বিষয় আমাদের অ্যাডজাস্টমেন্ট করা হয়ে গেছে। এখন আমরা দেখব অ্যাডজাস্টমেন্ট করার পরে এখন বন্টনযোগ্য মুনাফা কত। আমাদের এখানে আছে 40,550, 40,550 এই পাশেও হবে। তাহলে শেয়ার অফ প্রফিট। এখন বন্টনযোগ্য মুনাফা কত? তো 40,550 থেকে বাদ যাবে 11,000 আর 16,000 আর 24,040 টাকা। 24,040 টাকা আমার যদি এখান থেকে মানে বাদ দিই 40,000 থেকে, তাহলে থাকবে আমার 16,510 টাকা। চব্বিশ হাজার 40 বাদ দিলে 0, 1, 5, 16, 1, 16,510 টাকা হচ্ছে আমার এখন ডিস্ট্রিবিউটেবল প্রফিট, বন্টনযোগ্য মুনাফা। তাহলে এখন এটা আমি বন্টন করবো কিভাবে? আমাদের বলা ছিল যে তারা দে শেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাজ আপ টু টাকা 10,000 ইন দ্য রেশিও অফ 4:3 and above of 10,000 equally। তাহলে এই 16,000 মধ্যে 10,000 বন্টন হবে 4:3:3, অর্থাৎ 4, 3, 7, 3, 10, 10-এর 4 ভাগ, 10-এর 3 ভাগ, 10-এর 3 ভাগ। তাহলে এ বি সি তারা প্রথম 10,000-এর মধ্যে পাবে 10,000। আমরা এটা আলাদা ওয়ার্কিং করে আসতে পারি 3,000 আর 3,000। এরপর আরো যে রিমেইনিং 6,510, এই 6,510 এইটা পাবে ইকুয়ালি, তাহলে ডিভাইডেড বাই 3। তাহলে 2,000 তাহলে এটা যদি ভাগ করি আমরা তাহলে 2,170 টাকা। তাহলে প্লাস 2,170 প্লাস 2,170 প্লাস 2,170, এটা আমরা আরো সুন্দরভাবে ওয়ার্কিং করা বাইরে তারপরে একসাথে নিয়ে আসতে পারি। আমরা বোঝানোর জন্য এখানে এইভাবে করলাম। তাদের অ্যামাউন্ট 4, 2, 6,170, 5,170, 5,170, মোট 16,510 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এরপর আমাদেরকে বলছে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট বেসড অন ফ্লাকচুয়েটিং মেথড এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট বেসড অন ফিক্সড ক্যাপিটাল মেথড। তাহলে আমরা এই বিষয়গুলো নেক্সট ক্লাসে দেখব। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবা, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন রাখবা, নিয়মিত পড়াশোনা করবা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবা যাতে আমরা শীঘ্রই আবার একসাথে অর্থাৎ ক্লাসরুমে একত্রিত হয়ে ক্লাস নিতে পারি। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।